হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6টা মতো। তো ঘুম থেকে উঠে পড়েছি, বেশ কিছু কাজ রয়েছে তো সেগুলোই আজকে কমপ্লিট করে নেব। তো মাঝে দুদিন হলো ঘরবাড়ি একটুও গোছগাছ করতে পারিনি, প্রচণ্ড ধুলো হয়ে রয়েছে আর জিনিসপত্রও এদিক সেদিক ছড়ানো রয়েছে। তো ওই কোনো রকম দিদি যা কাজ করে দিয়ে যায় সেগুলোই হয়, তাছাড়া আমি নিজে যে ডাস্টিংয়ের কাজগুলো করি বা জিনিসপত্রগুলো আমার পছন্দ মতো গুছিয়ে রাখি সেগুলো কিন্তু কিছুই করা হয়নি। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে হাত দেব। তো এই যে অনেক দিন পরে বিছানাটা ক্লিন করলাম। তো কি হয় বলো তো, এই ম্যাট্রেসের চারপাশে যে ফাঁকা জায়গা থাকে, মানে দুদিকে মাথার দিকে আর পায়ের দিকে, তো ওর মধ্যে দিয়ে অনেক কিছু পেপার এটা ওটা জমা হয়ে থাকে। তো সেগুলোকে ক্লিন করলাম। আর এদিকে ফার্নিচারগুলো ওই যে বললাম 2 দিন একেবারেই ডাস্টিং করা হয়নি। তো সেই জন্য আজকে এই যে সময় করে ফার্নিচারগুলো একটু মুছে নেব। তো কি বলতো, সামনেই যেহেতু পুজো, তো পুজোর আগে আমরা সকলেই চেষ্টা করি যে ঘর দোরগুলো একটু ডিপ ক্লিন করতে বা ঘরে যে সমস্ত জানলা দরজার পর্দা রয়েছে সেগুলো আর কি পরিষ্কার করতে। তো আমার কি হয়েছে বলতো, তো যেহেতু আমার পরীক্ষা চলছিল তো আমি কতদিন তোমাদের থেকে ব্রেক নিয়েছিলাম। তো তার মাঝেই আর কি আমার এই বেডরুমটাকে ডিপ ক্লিন করে নিয়েছি, কারণ এত নোংরা হয়েছিল যে ঘরে থাকাই যাচ্ছিল না। তো তোমরা তো অনেকেই জানো যে আমার ছেলের ডাস্ট অ্যালার্জি রয়েছে। তো ভেবেছিলাম যে পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আর কি ঘরগুলো ডিপ ক্লিন করব। তো এতটাই ধুলো জমেছিল যে আমরা ঘরে ঘুমোতেই পারছিলাম না, আর ওর ঠান্ডা সর্দিটা একেবারেই ভালো হচ্ছিল না। তো তারপরে একদিন সময় করে, মানে আমার ওই পরীক্ষার আগে একদিন সময় করে আমার বেডরুমটা ডিপ ক্লিন করেছি। তো সমস্ত খাটের নিচে দিয়ে, তারপরে খাটের চারপাশ দিয়ে, এবং এই যে ফার্নিচারগুলো রয়েছে এই পিছন দিকটা ঝাড় দিয়ে মুছে, মানে নিজেই করেছি। তো সমস্ত কিছু আর কি পরিষ্কার করে নিয়েছি। তো সেই জন্য আর কি পুজোর আগে আমার বেডরুমটা তো আর ডিপ ক্লিন করতে হবে না। আর রইলো বাকি আর দুটো রুম, তো ওই রুমে তো অত বেশি ফার্নিচার নেই যে ফার্নিচারের পিছন দিয়ে বা উপর দিয়ে ধুলো হবে। তো ওই রুমগুলো যেহেতু ফাঁকাই থাকে, তো ওই রুমগুলো মোটামুটি ক্লিনই আছে। তো দেখি চেষ্টা করব যতটুকু বাকি আছে, মানে যতটুকু করা যায় যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে একবার করে মুছে নেওয়ার। তো এটাই বলছিলাম আর কি, যে আমার বেডরুম কিন্তু পুজোর আগে যে ডিপ ক্লিন করতে হয় সেটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। তো এদিকে দেখো সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করে নিলাম। আর ওদিকে আজকে ছুটি থাকা সত্ত্বেও হাজবেন্ড একটা কাজে বেরোবে, তো সেই জন্যই আর কি রান্নাটা ঠিক টাইমের মধ্যে ওকে করে দিতে হবে। তো চলো ঘরের কাজগুলো গুছিয়ে নিতে নিতে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তো এমন মজার মজার কিছু কমেন্ট আসে, সেগুলো সত্যিই আমার ভীষণ অবাক করে দেয়। তো একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হলো সুপর্ণা মণ্ডল। তো দিদিভাই লিখেছে, তুমি দুপুরের খাবার কখন খেয়েছিলে? তো এই কমেন্টটা করেছে আমার ছেলের বার্থডের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাতে। তো অবভিয়াসলি দুপুরের খাবারটা আমি দুপুরের সময় খেয়েছিলাম। আর যেহেতু হাজবেন্ড বাড়িতে ছিল তো দুপুরে হাজবেন্ডকেও ঠিক টাইমে খাবারটা দিয়েছিলাম, ওই 2:30টার দিকে। আর 2:30টার দিকে আমিও খাবার খেয়ে নিয়েছিলাম। আর আমার সমস্ত রান্না বান্নাই আর কি 2:30টার আগেই কমপ্লিট হয়ে গেছিল। তো ওদিকে হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে, ওকে 1 কাপ চা করে দিয়ে এলাম। তো তারপরে আবারও দেখো এই রুমটাতে চলে এলাম। তো তোমরা তো অনেকেই জানো যে এই রুমে আমি একটা নতুন ম্যাট্রেস কিনেছি। তো সেই ম্যাট্রেসটা তো কিনেইছি, তার সঙ্গে একটা ম্যাট্রেস প্রোটেক্টরও কিনেছিলাম। তো আগে যেহেতু আমার একটা কম দামি ম্যাট্রেস প্রোটেক্টর ছিল, মানে কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তো সেটা হচ্ছে আমার বেডরুমে ইউজ করতাম। তো সেই জন্য আর একটা খুব ভালো একটা ম্যাট্রেস প্রোটেক্টর কিনেছি, তো সেটা হচ্ছে এখন আমার রুমে নিয়েছি। আর এই রুমটা যেহেতু খুব একটা ব্যবহার হয় না, আর বাবাই হচ্ছে এটাতে পড়াশোনা করে, অনেক সময় কি করে বলো তো, পেনের কালি টালি পড়ে বা অনেক কিছু হয়, তো সেই জন্য এই রুমটাতে ভালো ম্যাট্রেস প্রোটেক্টরটা দিলাম না। তো আমার রুমে যে প্রোটেক্টর ছিল সেটাই আর কি এই রুমে বিছিয়ে দিচ্ছি। আর নতুন যেটা এসছে সেটা আমার রুমে পেতে নিয়েছি। তো যেহেতু ওটা আগেই পেতে নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো এই প্রোটেক্টর থাকলে আর কোনো চিন্তা থাকে না। তো ম্যাট্রেসটা নিয়েছি তো অনেক দিনই হলো, তো এতদিন অলসতা করেই আর কি প্রোটেক্টরটা পাতা হচ্ছিল না। তো আজকে আর কি সকাল সকাল এই কাজটা আগেই করে নিলাম। এতে করে আর কোনো চিন্তা থাকবে না যে ওর মধ্যে কোনো জল পড়তে পারে বা পেনের কালিটালি লাগতে পারে বা কিছু। তো এদিকে দেখো রুমটা গুছিয়ে এখন সোফাটাও ক্লিন করতে চলে এলাম। তো এই যে বললাম 2 দিন একেবারেই ঘরের কোনো কিছুতে হাত দিইনি। তো এই যেভাবে দেখছো এইভাবেই ছিল, আর এইভাবেই ঘরদোরগুলো মোছা ঝাড়া করা হয়েছে।
তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে কিছু মাইন্ড করো না, ছেলের ঠাকুমা দাদু আসেনি। না, ছেলের ঠাকুমা দাদু আসেনি, ওনারা ওনাদের গ্রামের বাড়িতে আছেন, তাই আর কি ছেলের বার্থডেতে আসেনি। তো তারপরে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে অনেক সুন্দর ব্লগ, হ্যাপি বার্থডে পরাগ, অনেক ভালো থেকো, অনেক বড় হও। তো অনেক ধন্যবাদ পূজা তোমাকে। আর তোমাদের সমস্ত কমেন্টগুলো জানো তো আমি আমার ছেলেকে পড়ে শুনিয়েছি, আর ওর তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল স্নিগ্ধা পরেল আইডি থেকে দিদিভাই। তো লিখেছে হ্যাপি বার্থডে বাবু, আমার ভালোবাসা নিও। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরো কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে হ্যাপি বার্থডে। তো থ্যাংক ইউ রিয়া। আরো কমেন্ট করেছিল ঝর্ণাধারা ব্লগ থেকে দিদিভাই। তো লিখেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা দিদিভাই, হ্যাপি বার্থডে বাবু, তোমার ছেলের নামটা জানা নেই তাই বাবু বললাম। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর ওর নামটা হলো পরাগ। আরো কমেন্ট করেছিল প্রাতস্মিতা রয় দিদিভাই। তো লিখেছে হ্যাপি বার্থডে সোনা, অনেক বড় হও। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তোমরাও সকলে খুব ভালো থেকো। আর কমেন্ট করেছিল এমডি মাহির বিশ্বাস আইডি থেকে দিদিভাই। তো লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ সোনা। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর আমি কিন্তু আমার ছেলের তরফ থেকে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। তো চলো, ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর অনেক দিন থেকে দেখো আমার ফ্রিজের অবস্থা এই, একটুও জায়গা নেই। যে সমস্ত রান্না বান্না করছি সেই খাবারগুলো তো একটা টাইম ফ্রিজে রাখতে হয়, তো সেই জায়গাটাও হয় না। তো আজকে ভাবলাম সময় করে ফ্রিজটাকে একটু গুছিয়ে নেব। তো এর মধ্যে যে কি দিয়ে কি জিনিসপত্র রয়েছে আমি নিজেও জানি না, কবে যে কি রেখেছি সেটা একেবারে ভুলে গেছি। তো আজকে সমস্ত ফ্রিজটা একটু চেক করে যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেবো, আর যেগুলো খেয়ে শেষ করে ফেলতে হবে সেগুলো শেষ করে ফেলবো। তো চলো আগে সমস্ত ফ্রিজটা খালি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রিজে আমি কি কি রেখেছিলাম। তো এখানে বাবাই একদিন দুধটা খায়নি, তো সেই দুধটা বেঁচে গেছে। তো এখানে কিছু কৌটোতে ভাত রয়েছে, কিছুটাতে তরকারি, আবার কিছুটাতে ফ্রাইড রাইস। তারপরে এর মধ্যে আমার বাবা এসেছিল, তো মাও অনেক কিছু খাবার পাঠিয়েছে। তো সেগুলো জানো তো একদমই আমার খুলে দেখা হয়নি। আজকে এই 3-4 দিন হতে চললো, তো যেভাবে মা খাবারগুলো পাঠিয়েছিল তো সেইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। তো কি বলতো, যেহেতু ফ্রিজে এক ফোঁটাও জায়গা নেই, তো ওগুলো যদি আনপ্যাক করলে আবারও একটু বেশি জায়গা লেগে যায়, তাই আর কি সেইভাবে রেখে দিয়েছি। তো এখানে দেখো কিছু বিরিয়ানির রাইস বেঁচে ছিল, তো সেটা রেখে দিয়েছি, এটা একেবারেই ফেলা যাবে না। আর এখানে একটুখানি মাটন আর গ্রেভি রয়েছে, তো এই বিরিয়ানির রাইস দিয়ে আর মাটনের গ্রেভি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে কালকে কিছু ভাত বেঁচে গেছে, তো সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে ওই দেখো একটুখানি ফ্রাইড রাইস রয়ে গেছে, তো এটাও আর কি ওই চিকেন টিকেন হলে ওটা দিয়ে খেয়ে নেওয়া যাবে। আর এখানে রয়েছে একটা বিরিয়ানি, তো এটা হাজবেন্ড অফিসের একটা কাজে গেছিল, তো ওখান থেকেই আর কি ওকে দিয়েছিল এটা, তো সেটাও সেইভাবে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর এই কদিন জানো তো অনেক খাবার এক্সেস হচ্ছে, তো কি বলতো কোনো কিছুই ফেলা হয়নি, সবই আর কি ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা বলতো কি, এটা হলো কুলের আচার। তো এক কুলের সিজন গিয়ে আর এক কুলের সিজন কিন্তু চলে এলো। তো এই আচারটা আমার মা পাঠিয়েছিল, তো সেইভাবেই আর কি রেখে দিয়েছি, একদমই খাওয়া হয়নি। আর এটা হলো কি বলতো, এটা হলো তাল ক্ষীর। তো তাল, নারকোল আর দুধ দিয়ে তালটাকে একদম শুকনো করে পাঠিয়েছে। তো এটা আমি কিভাবে খাই বলতো, দুধ দিয়ে ভাত মেখে তারপরে সেই ভাতের সঙ্গে এই তালটা খাই, এটা আমার ভীষণ পছন্দের। আর এখানে পাঠিয়েছে তালের বড়া। তো এবছরে প্রথম হচ্ছে তালের বড়া খেলাম, আর তালটাও এই বছরের যে প্রথমই খাবো। তো পাশের বাড়ি কাকিমা একদিন দিয়েছিল, তো সেটা হচ্ছে হাজবেন্ড খেয়েছিল। আর এই যে যেহেতু তালটা নিয়ে মানে পরিষ্কার করতে বা ওটা রেডি করতে অনেক ঝামেলা, তো সেই জন্য বাড়িতে আমি তাল কিছুই করি না। আর এখানে পাঠিয়েছে কিছু তেলের পিঠা। তো মা সাধারণত পিঠেগুলো আরেকটু বড় সাইজের করে, তো আজকে দেখলাম পিঠেগুলো খুব ছোট ছোট করেছে, তো অনেক কিউট দেখতে হয়েছে পিঠেগুলো, আর ভীষণ সফট। তো এগুলো সবই ফ্রিজে রেখে দেবো। তো এগুলো হচ্ছে ওই মাইক্রোওভেনে দিয়ে গরম করে খেতে হবে। আর এটা কি বলতো, এটা প্রায় 2 বছর হতে চললো। তো 2 বছর আগে মা আমাকে কিছু চুষি পাঠিয়েছিল, তো সেটাই আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা রয়েছে। আর এই যে বাবা আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছিল, তো এখান থেকে 2 পিস মতো খাওয়া হয়েছে, আর বাকিটা ধরা আছে। আর এখানে এই যে রসগোল্লাটা প্রায় শেষের দিকে, রসগোল্লাটা ছেলে ভীষণ পছন্দ করে। আর এখানে একটু রসমালাই রয়েছে। তো এটা হলো একটা আমসত্ত্ব, তো এটা আমার শাশুড়ি মাই দিয়েছিল, তো এটাকে কাটাও হয়নি আর খাওয়াও হয়নি।
আর হাজবেন্ড কিন্তু ওই দুধ ভাতের চেয়ে শুধু শুধু আমসত্ত্ব খেতে পছন্দ করে। তো ভাবছি এটাকে একবার রোদে দিয়ে পিস পিস করে কেটে তারপর রেখে দেবো। তো এটা আপাতত এখন ফ্রিজেই রাখবো। তো এখন যেহেতু আকাশটা একটু মেঘলা, আর এটা হলো আর একটা আমসত্ত্ব। তো কিছুদিন আগে ওই যে আমার মা এসেছিল তখন আর কি এটা নিয়ে এসেছিল। তো মায়ের দেওয়া আমসত্ত্ব মানে 2 বছর আগে যে আমাকে দিয়েছিল সেগুলোও কিন্তু এখনো আমার কাছে রয়েছে। মানে ওই খুব একটা খাওয়া হয় না, চাটনি টাটনি করলে ওগুলোর মধ্যে দিই আর কি। তাছাড়া খুব বেশি একটা আমসত্ত্ব খাওয়া হয় না। তো এই দেখো এগুলো হলো 2 বছর আগেকার আমসত্ত্ব। তো এগুলো আর কি চাটনিতে ইউজ করি। আর এগুলো হলো সেই কোভিডের সময় আমি দিয়েছিলাম। তো এগুলো যে কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেছে। তো সবকিছু আর কি ফ্রিজে থাকে, তার জন্য কিন্তু ওগুলো এখনো ভালো রয়েছে। তো তারপরে দেখো ফ্রিজটাও ক্লিন হয়ে গেছে, ওটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে বললাম যে খাবারগুলো রাখার রেখেছি আর যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিয়েছি। তারপরে দেখো কিছু জামা কাপড় জমা হয়েছিল, কিছু বললে ভুল হবে, বেশ কিছু। তো এত জামা কাপড় হয়েছে যে সেগুলো একদিনে মেশিনে দেওয়া যাবে না। তো আজকে এক ব্যাচে দেবো আর আগামীকালকে আর এক ব্যাচে দেবো। তো এখানে এই যে মেশিনটাকে লোড করে দিয়ে এখন চলে যাব রান্না করতে। তো হাজবেন্ড ওই যে বললাম আবার বেরোবে, তো ওকেও টাইমের মধ্যে খাবার দিতে হবে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমার এই কড়াইটাতে কতটুকু মাংস রান্না করা যায় আর এটা কত লিটারের। তো এই যে মাংসটা দেখছো এটা আমি তোমাদের বোঝানোর জন্য আগের ব্লগের ক্লিপ থেকে নিয়েছি এই ক্লিপটা। তো এটাতে এই যে 2 কিলো মাংস রয়েছে। তো 2 কিলো মাংস আমি এটার মধ্যে ম্যারিনেট করছি। তো আলু ছাড়া 3 কিলো মাংস কিন্তু এটাতে খুব ভালোভাবে রান্না করে নেওয়া যায়। আর এটার সাইজটা হলো 5.5 লিটার, মানে ওই 5.5 লিটার। আর এই যে কড়াইটা দেখছো এটাতে এই যে 1 কিলো মাংস আমি রান্না করছি। তো এটার ক্যাপাসিটি হলো 3 লিটার। তো 3 লিটারে আমার মনে হয় ওই 1.5 কিলো মতো মাংস, আর হচ্ছে 5 লিটারে ওই 3 কিলো মতো মাংস রান্না করা যায়। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো লিখেছে হ্যাপি বার্থডে বাবু, অনেক বড় হও, খুব ভালো মনের মানুষ হও, এই মিমির থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে, তুমিও খুব ভালো থেকো। আরও কমেন্ট করেছিল রিয়াজ ব্লগ থেকে দিদিভাই। তো লিখেছে খুব খুব সুন্দর লাগলো বন্ধু ভিডিওটি, নতুন বন্ধু হলাম আমি আপনার। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তোমরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে ভাবছি একটুখানি মুগের ডাল করব। তো মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব। তো ওদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর মুগের ডালটা ভেজে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু ডালের সঙ্গে আলু ভাজা করব। তো এই কম্বিনেশনটা হাজবেন্ডের কিন্তু ভীষণ পছন্দের। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো একটুখানি ইলিশ মাছের ভাপা করব। ভাপা বলতে ওই কাঁচা ইলিশ মাছের যে ঝোলটা হয় সেটাই করব। তো আমার কাছে যেহেতু পোস্তটা অ্যাভেলেবেল নেই, তার জন্য সর্ষের সঙ্গে একটুখানি সাদা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তো সেটাকে এই যে ছেঁকে নিয়ে ঝোল করে দিলাম। তো এখানে দুটো মাছেরই করব, কারণ মাছের ঝোলের থেকে হাজবেন্ড মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে। তো এদিকে দেখো আমার ডাল, আলু ভাজা, মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর মাছের ঝোলটা আর 5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে মাছটা সেদ্ধ হয়ে এসেছে, আর এখন একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।